ঘন ঘন বজ্রপাত আর এতে প্রাণহানি যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে সুনামগঞ্জের হাওরে। বজ্রপাত হলেই হাওড়াঞ্চলে এক দুজনের মৃত্যুর খবর আসে। তথ্য বলছে সুনামগঞ্জে মার্চ থেকে এপ্রিল মাসে শুধু বজ্রপাতে 10 জন নিহত হয়েছে, যা নিয়ে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে পুরো জেলা জুড়ে। অনেক স্থানেই মাছ ধরতে ও ধান কাটতে যেতে ভয় পাচ্ছেন চাষিরা, আর নিহতদের পরিবার উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে হচ্ছেন নিঃস্ব। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরী পাঠানো তথ্য ছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। বৈশাখের শুরু থেকে সুনামগঞ্জের 10 উপজেলার হাওরে বইছে কালবৈশাখী ঝড়। এরই সাথে রয়েছে ঘন ঘন বজ্রপাত, ঘটছে প্রাণহানিও। কিন্তু হাওরের একমাত্র ফসল ধানের আবাদ কিংবা মাছ না ধরলে যে পরিবারের মুখে ভাত জুটবে না, এই ভয় যেন হাওরবাসীর কাছে বজ্রপাতের থেকেও ভয়ঙ্কর। তাই নিজের জীবনে তোয়াক্কা না করেই ছুটতে হয় জীবিকার তাগিদে। আমরা খুব বজ্রপাতের কালকে খুব দৌড়ানি দাপানি খাইছি, আমরাও খুব আতঙ্কের মধ্যে ছিলাম। ধানের চিন্তায় ঠাটা ফিরে যে মরাম না বাঁচাম, এই চিন্তা তো আমরা নাই গা। আমরা হাওরে নাই, আমরা পেটে ভাত পড়বে না। সুনামগঞ্জ জেলা প্রশাসনের তথ্য বলছে, গত 18 এপ্রিল একদিনে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 5 জন কৃষক, আর 27 এপ্রিল সোমবার এক কৃষক সহ 3 জনের মৃত্যু হয়। নিহত পরিবারগুলোতে আজও বইছে শোকের ছায়া। আমার বাড়িটা দৌড়িয়া এই ব্রিজের মধ্যে চাইছিল আইতো আবার করতে আবার বাড়িটা ইন্তেকাল করে। যখন গিয়া যদি বজ্রপাতে সে মারা যায়, তে পরের ভবিষ্যৎটা খেয়ে দেখবে। বজ্রপাতে প্রাণহানি থেকে কৃষকদের রক্ষায় নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। জেলায় সব মিলিয়ে 18টি বজ্র নিরোধক দণ্ড ও বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে কৃষক ছাউনি, কিন্তু এগুলো কোনো কাজে না আসার অভিযোগ রয়েছে। তামাশা করা জনগণের সাথে, এটা হলো তামাশা করা। বজ্র ঠিকই পড়ে, কাটা ঠিকই হয়, মানুষ ঠিকই মরে। বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে, তাল গাছ রোপণ করা হয়েছে, এই প্রকল্পগুলো আসলে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি একটা বিশেষ উদ্যোগ আমরা দেখি যে হাওড়ের শেল্টার স্থাপন। বজ্রপাত থেকে হাওরবাসীদের জানমাল রক্ষায় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নিহতদের স্বজনদের 25,000 টাকার পরিবর্তে 50,000 টাকা দেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। আর বজ্রপাতের নিহতের ঘটনা জাতীয় সংসদের দৃষ্টিতে আনা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংসদ সদস্য। প্রতি বছরেই 20, 30, 40, 50 জন মানুষ মারা যাচ্ছে, এটা কিন্তু অনেক বড় বিষয়। সেই বিষয়ে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। এই অঞ্চলকে আমরা বজ্রপাত মুক্ত করতে পারি, সেই জন্য আমাদের গভর্নমেন্ট খুব আন্তরিক আছে। কি ধরনের চাহিদা রয়েছে বজ্র নিরোধক দণ্ড, সেই চাহিদা আমাদের কাছে 2-1 দিনের মধ্যে পাঠাও, আমরা সেইভাবে করে পাঠাবো। জেলায় ছোট বড় মিলিয়ে অন্তত 154টি হাওর রয়েছে, যেখানে 5 বছরে গড়ে 30 থেকে 40 জন বজ্রপাতে মারা গেছেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সুরমা নদীর উভয় পারে সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দোয়ায় অংশ নেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সুরমা নদীর উভয় পারে বন্যা প্রতিরোধী অবকাঠামো নিয়ে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এরপর আয়োজিত সুধীর সমাবেশে অংশ নেন তারেক রহমান। এর আগে বিমানযোগে সিলেট নেমে বিমানবন্দর থেকে সরাসরি বিশেষ বাসে চড়ে শহরের দিকে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন। দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচি উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল 3টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন করে স্পোর্টস কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল 5টায় দলীয় সভায় শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি জুলাই সনদ মানে কিন্তু গণভোট মানে না, কারণ গণভোট মানলে স্বৈরাচার হতে পারবে না। দুপুরে খুলনায় গণভোট রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দুর্নীতি দমন কমিশনার থাকাকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল, কিন্তু আজ বিএনপির আপনজন সেই চুপ্পু। মিয়া গোলাম পরোয়ার বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আগামী সংসদ নির্বাচনে গণভোটের রায় বাস্তবায়ন করুন, অন্যথায় জনগণ আবার রাস্তায় নামবে। বিশ্বের 5ম উচ্চতম পর্বত মাউন্ট মাকালু জয় করে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী ডাক্তার বাবর আলী। সকালে বাংলাদেশ সময় ভোর 5:45 তিনি 8,485 মিটার উচ্চতার এই শৃঙ্গে পৌঁছান। এর মাধ্যমে মাকালু জয় করা প্রথম বাংলাদেশি হিসেবে নিজের নাম লিখিয়েছেন ডাক্তার বাবর আলী। বিশ্বে 8,000 মিটারের বেশি উচ্চতার 14টি পর্বতের মধ্যে এটি বাবরের 5ম সাফল্য। এর আগে 4টি 8,000 শৃঙ্গ জয় করেছিলেন তিনি, যার কোনো বাংলাদেশি নেই।
এক্সপেডিশন মাকালু দ্য ফিফথ ফ্রন্টিয়ার শিরোনামের এই অভিযানের আয়োজন করে চট্টগ্রাম ভিত্তিক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। ক্লাব সভাপতি ফারহান জামান নেপালের আউটফিটার মাকালু অ্যাডভেঞ্চারের সূত্রে খবরটি পৌঁছানো নিশ্চিত করেন। আজ ভোর থেকে আবারও বৃষ্টি শুরু হওয়ায় দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না হবিগঞ্জের হাওর পাড়ের মানুষের। ফসল রক্ষায় কোমর পানিতে নেমে আপ্রাণ লড়াই কৃষকদের। দুর্গম হাওর থেকে নৌকায় ধান আনা নেওয়ার কষ্ট। রোদ না থাকায় ঘরে তোলা ধানেও গজাচ্ছে চারা। বাড়ছে নিঃস্বতার হাহাকার। জলাবদ্ধতা থেকে স্থায়ী সমাধান ও জরুরি সহায়তার দাবি স্থানীয়দের। ক্ষতিগ্রস্ত কৃষক বাঁচাতে প্রণোদনার আশ্বাস সরকারের। জহিরুল ইসলাম খানের ছবিতে আরও জানাচ্ছেন হাসান জাবেদ, সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি সেলিম মিয়া। একদিকে ফসল তলিয়ে আছে, অন্যদিকে টানা বৃষ্টি। আর এই বৃষ্টির কারণে নদীতে এবং হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় বোরো ধানের জমি আরও পানির নিচে নিমজ্জিত হচ্ছে। এর মধ্যেই হবিগঞ্জের হাওরের কৃষকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের শেষ সম্বলটুকু রক্ষা করতে। কিন্তু এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে শেষ রক্ষা হবে না বলে জানান কৃষকরা। ক্ষেত করতে শক্ত লাগে, কিভাবে চলমো কিবা খাইমো, ঋণ ভেন্ডি করে গৃহস্থ করছি। হবিগঞ্জের আজমেরিগঞ্জের কাকালছেও হাওরের কৃষকদের কষ্টটা একটু বেশি। দুর্গম হাওর থেকে কোমর পানির নিচের ধান কেটে নৌকায় করে আনতে হচ্ছে, তারপর সেগুলো নৌকা থেকে রাস্তায় নামানো, আবার ট্রাক্টরে করে বাড়িতে নেয়া। কামলার অভাবে টাকা পয়সা 1000 টাকা রোজ দিলেও পাওয়া যায় না কামলা। হাওর পাড়ে গেলে নিঃস্ব কৃষকের হাহাকার চোখে পড়ে। ফেলফেল নয়নে হাওরের দিকে তাকিয়ে থাকেন তলিয়ে থাকা জমিতে। আবার যারা ধান বাড়িতে বা রাস্তায় আনতে পেরেছেন তাও নষ্ট হয়ে যাচ্ছে রোদ না থাকায়। ধানের মধ্যে চারা গজিয়ে যাচ্ছে। এবার বছর মার ফাইনে নিতেছে, হাওয়ায় নিতেছে। বৃষ্টির কারণে আমরা ওই যে কাজ করতে পারতাছি না, আমরা এখানে বৈশা রয়েছি, আমাদেরও ক্ষতি হইতাছে, গৃহস্থেরও ক্ষতি হইতাছে। এখন এসব কৃষককে কিভাবে সহায়তা করে বাঁচিয়ে রাখবেন তা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদেরও চিন্তার শেষ নেই। আবার এই জলাবদ্ধতা থেকে কৃষকদের স্থায়ী মুক্তির দাবিও জানান স্থানীয়রা। এই যে ধান কৃষকে পানির তল থেকে কাটাইয়া আনতেছে, নেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আমাদের এই ক্ষতিপূরক কি হবে, যে আমাদের ক্ষতি শেষ পর্যন্ত আমরা এখনো কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না। আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই এবং নদীগুলো একদম মাঠ হয়ে গেছে। নদী খাল বিলগুলো এগুলো খুব দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলা আপনার খননের মাধ্যমে আমাদের এই কৃষকের এই দুর্দশা থেকে বাঁচতে পারে। তবে স্থানীয় সংসদ সদস্য ডাক্তার শাখাওয়াত হাসান জীবন বললেন, কৃষক ও কৃষিখাতকে বাঁচিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেয়া হবে। প্রধানমন্ত্রীর সাথে আমরা হবিগঞ্জের অবস্থা নিয়ে কথা বলেছি, তো উনি সদয় হয়ে ঘোষণা করেছেন যারা এফেক্টেড কৃষক আছে তাদের জন্য 3 মাসের অন্তত সাহায্য সহযোগিতা করার। এই হিসাবে আজকে আমাদের প্রশাসনের লোকজন আসছেন, আমরাও আসছি। এখন পর্যন্ত হবিগঞ্জে 11,000 হেক্টরের অধিক বোরো ধান নষ্ট হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। একে তো হাওর অঞ্চল এবং দুর্গম এরিয়া, তারপর প্রকৃতি বিরূপ আচরণ করছে। এরপরও কৃষকরা তাদের জমি থেকে কষ্ট করে ধান কেটে আনছেন, কিন্তু শেষ পর্যন্ত এই ধান তারা বাড়িতে তুলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়ে গেছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, কাকালচেউ, আজমেরিগঞ্জ, হবিগঞ্জ। রাঙামাটিতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে 11 দলীয় জোট। দুপুরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে জনগণ হ্যাঁ ভোট দিয়ে রায় দিয়েছে। 51% রায় নিয়ে সংসদে গিয়ে এই সরকার 70% মানুষের রায় উপেক্ষা করছে। এই জুলাই সনদকে বর্তমান সরকার অস্বীকার করছে। যদি সংসদে সমাধান না হয় তাহলে রাজপথে সমাধান হবে বলে জানান বক্তারা। এদিকে একই দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে 11 দলীয় জোট। শিশু কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলোয়াড় হিসেবে নিজেদের তৈরি করে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেটে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন করে ভবিষ্যৎ দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য নিজেদের গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। রনি রায়হানকে সাথে নিয়ে ইফতেখার রেজার রিপোর্ট। জেলা স্টেডিয়ামের গ্যালারি জুড়ে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। শুরু হচ্ছে 12 থেকে 14 বছর বয়সী ক্রীড়াপ্রেমীদের স্বপ্ন পূরণের নতুন অধ্যায়। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স সহ 8টি ইভেন্টে শুরু হলো প্রতিভা অন্বেষণ।
ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা স্লোগানকে ধারণ করে রবিবার বিকেলে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান বলেন, আজকের ক্ষুদে শিশু কিশোরদের আগামী দিনে দেশের দায়িত্ব নিতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করে দেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুতি নেওয়ার তাগিদও দেন তিনি। আমি চাই এই যে তোমরা যারা এখানে বসে আছো, সারা বাংলাদেশে আজকে যারা স্টেডিয়ামগুলোতে বসে আছো ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। তোমাদেরকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে, কারণ ইউ আর দ্য ফিউচার। তোমরাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। পরে 8টি খেলার জোন ও খুদে খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে বিএনপি সরকারের পদক্ষেপ, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, খাল পুনর্খনন সহ নানা ধরনের প্রকল্প। তবে সরকারের নতুন চমক, নতুন করে স্পোর্টস। নতুন করে স্পোর্টসে থাকবে ক্রিকেট, ফুটবল সহ 8 ধরনের খেলা। সরকারের প্রত্যাশা, এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে মেধা, মনন ও শারীরিক বিকাশ পাবে আগামী প্রজন্ম। এর আগে ঐতিহাসিক বাসিয়া খালের আনুষ্ঠানিক পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খননকৃত খালটি কালক্রমে ভরাট হয়ে বন্ধ হয়ে যায়। দীর্ঘ বছর পর এটি পুনরায় খননের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এ সময় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রামে বাস করে এবং গ্রামের মানুষকে স্বাবলম্বী করাই সরকারের মূল লক্ষ্য। এই সরকারের 1 নম্বর দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষের স্বার্থ দেখা। এই সরকারের 1 নম্বর দায়িত্ব হচ্ছে, 1 নম্বর কাজ হচ্ছে এই দেশের মানুষের সমস্যার সমাধান করা। ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন, আপনারা যদি আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশকে অন্য যেগুলা উন্নত দেশ আছে তাদের পাশাপাশি ইনশাআল্লাহ আমরা দাঁড় করাতে সক্ষম হব, আমরা সবাই মিলে যদি কাজ করি। জনগণের ভোটে নির্বাচিত এই সরকারের একমাত্র জবাবদিহিতা দেশের মানুষের কাছে, এবং সেই দায়বদ্ধতা থেকেই সরকার একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে বলেও জানান সরকার প্রধান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, সিলেট। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সংস্কার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে জামায়াত সহ 11 দল। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা থেকে সরে এসে বিরোধী দলের উচিত সরকারের সাথে উন্মুক্ত সংলাপের সুযোগ নেওয়া। রাজধানীর ঢাকায় এক স্মরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেখুন জাহিদ রহমানের রিপোর্ট। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস স্মরণে এ সভার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, মেধাবীদের মূল্যায়ন না করে বিগত ফ্যাসিস্ট সরকার 15 বছর সমাজ ব্যবস্থা ধ্বংস করেছে। সরকারের ভেতরে যত ঢুকছি আমি আতঙ্কিত, যেদিকে তাকাই সেদিকে আপনার অনিয়ম, দুর্নীতি, এটা এই 15 বছরে হয়েছে। এই ধরনের একটা সমাজে আপনারা কি করে আশা করতে পারেন যে আপনারা অনেক উপরে উঠবেন, বাংলাদেশকে শিখরে নিয়ে যাবেন? পারবেন না। মেরিটোক্রেসি ছাড়া, মেধা ছাড়া, সততা ছাড়া, বুদ্ধিমত্তা ছাড়া, পরিশ্রম ছাড়া কখনো এগুলো যায় না। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিএনপি সংস্কারের জনক, তাই জুলাই সনদে একমত হওয়া প্রতিটি বিষয় বাস্তবায়ন করবে বিএনপি সরকার। আন্দোলন করছে এখন আপনার জামাতের নেতৃত্বে 11 দল, তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া। আমি আশা করবো যে তারা দ্রুত চিন্তা করে একটু নামগুলো দেবে এবং দ্রুতই এই সংবিধানের যে বিতর্ক শুরু হয়েছে সেই বিতর্ক শেষ হয়ে এটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। অপপ্রচার, মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যে এগুলোকে ব্যবহার করার চেষ্টা, এটা কখনোই ভালো হতে পারে না। এদিকে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে
প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, বন্ধ কলকারখানা চালু করতে কাজ করছে সরকার। আমরা বিশ্বাস করি যে বিএনপি কখনো দেশ বা দেশের জনগণের স্বার্থ বিরুদ্ধে কিছু করে নাই, ভবিষ্যতে করবে না। শ্রমিকদের জীবনমান উন্নয়নের আশ্বাস দেন নজরুল ইসলাম খান। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের রায় নিয়ে বিএনপি শুধু বিরোধী দলের সঙ্গে নয়, বরং নিজ দলের নেতাকর্মীর সাথেও প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জানান, জ্বালানি, অর্থনীতি, সংস্কার, রাজনীতি ও গণভোট নিয়ে রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জাতীয় কনভেনশনের আয়োজন করতে যাচ্ছে এনসিপি। আক্তার হোসেন বলেন, এক রাতের মধ্যেই নতুন ব্যাংক রেগুলেশন আইনের মাধ্যমে লুটেরাদের হাতেই ব্যাংক তুলে দেওয়ার কৌশল নিয়েছে এই সরকার। এতে করে সামনের দিনে ব্যাংক লুটেরা আবারও হাজার হাজার কোটি টাকা লুটপাট করার সুযোগ পাবে। তাদের যদি সৎসাহস থাকতো, তারা গণভোটে রায়ের কথাও তারা বলতে পারতেন। তাদের সেই সুযোগটা ছিল, তারা সেটা করেন নাই। এটা আসলে জনগণের সাথে একটা লুকোচুরি করা। যারা বিএনপিকে ভোট দেয় নাই তাদের সঙ্গে প্রতারণা করছে, বিষয়টা এমন নয়। বরং যারা বিএনপিকে ভোট দিয়েছে এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে তাদের সাথেও বিএনপি প্রতারণা করছে। হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে প্রতিদিনই নতুন নতুন রোগী রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। নতুন রোগীর পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফেরা শিশুরা নতুন উপসর্গ নিয়ে আবারও হাসপাতালে আসছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এদিকে সবশেষ 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1096 শিশু। একই সময়ে 4 শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যার মধ্যে বাংলাদেশ শিশু হাসপাতালে মারা গেছে 2 শিশু। বিস্তারিত দেখুন জুবায়ের প্রধানের রিপোর্টে। হাসপাতালের শিশু ওয়ার্ডে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। জ্বর, শরীরে লাল ফুসকুড়ি আর চোখ লাল হয়ে যাওয়া এমন উপসর্গ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। ভর্তি হওয়া রোগীদের বেশিরভাগই 5 বছরের কম বয়সী শিশু। বরিশাল শেরেবাংলায় ভর্তি করছি। ভর্তি করার পর সাথে সাথে এরা টেস্ট দিয়েছে, টেস্ট দিয়ে রিপোর্ট যখন দেখছে তখন বলে সাথে সাথে আমরা ঢাকা নিয়ে যান। এরকম মারা যাচ্ছে বাচ্চারা, এরকম খুবই টেনশন ছিলাম। 4 দিন হয়েছে হওয়ার পরে এখানে ভর্তি করার পরে হাম দেখা দিছে। হাম উঠছিল, প্রথম মুখ দিয়ে বের হয়েছিল, হওয়ার পরে শরৎ দিতে নিছিলাম, ওখানে ভর্তি নাই পরে এখানে পাঠাইছে, এখানে এসে ভর্তি করছি। আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। স্বাস্থ্য বিভাগ বলছে গত 15 দিনে সারা দেশে দ্রুত বেড়েছে হামের সংক্রমণ। এরই মধ্যে আক্রান্ত হাজার হাজার শিশু আর মৃত্যুর সংখ্যাও বাড়ছে উদ্বেগজনক হারে। সময় মতো টিকা নেওয়া আক্রান্ত শিশুকে আলাদা রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে হামের ঝুঁকি অনেকটা কমানো সম্ভব। তাই অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির পরামর্শ চিকিৎসকদের। এখান থেকে ভালো হয়ে গেলেও 4 থেকে 6 সপ্তাহ ওকে আইসোলেটেড থাকবে। ওরা যদি ঠিকমতো প্রোটিন জাতীয় খাবার না খায় বা পরবর্তী আবার ডায়রিয়া হয় বা আবার নিউমোনিয়া হয়, তারা কিন্তু বারবার আক্রান্ত হওয়ার জন্য তার কিন্তু ম্যালনিউট্রিশনে ভোগার সম্ভাবনা অনেক বেশি। কাছাকাছি এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, তাকে যেন পুষ্টিটা ঠিকমতো সে পায়। প্রয়োজন ছাড়া বাচ্চা থেকে বের হবে না। আর হাম আক্রান্ত যেটা জানবে যে এই বাড়িতে হাম আছে বা এই বাচ্চাটা হাম আছে, সেখান থেকে তো অবশ্যই যাবে না, অ্যাভয়েড করবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে জোরে সোরে চলছে টিকাদান কার্যক্রম। বিশেষ করে শিশুদের দেয়া হচ্ছে MMR ভ্যাকসিন, যা হামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী ঢাকা সহ সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে ডিএমপির রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন তিনি। এ সময় থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা সহ সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং থানার ওসি, ডিউটি অফিসার সহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন মন্ত্রী। সালাউদ্দিন আহমদ বলেন, থানায় কোনো ধরনের হয়রানি বা দালাল চক্রকে বরদাস্ত করা হবে না। এছাড়া দায়িত্বে অবহেলা বা দুর্নীতির প্রমাণ পেলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিরোধী দল বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। সকালে ডিএসসিসির অঞ্চল 2-এর 5 নম্বর ওয়ার্ডের হক সোসাইটি আবাসিক এলাকার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এমন অভিযোগ করেন তিনি। বলেন, 2 মাস না যেতেই বিরোধী দল ভয় পেয়ে গেছে, তাই সরকারের কাজে বাধা এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে নানা পায়তারা চালিয়ে যাচ্ছে। আব্দুস সালাম জানান, নির্ধারিত ব্যক্তি ছাড়া
অন্য কেউ ফুটপাতে ব্যবসা করতে পারবেন না। পাশাপাশি ফুটপাত দখল বা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশটা শুধু সারা পৃথিবীতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আজকে অর্থনৈতিক একটা মন্দা, কিন্তু তারেক রহমান কিন্তু কৃষকদের ঋণ মওকুফ করেছেন, কৃষক কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, ক্রীড়াবিদদের কার্ড দিয়েছেন, কৃষি ঋণ মওকুফ করেছেন, ঢাকা শহরে আমাদের হকারদেরকে পুনর্বাসনের কথা বলেছেন। অর্থাৎ তিনি কাজ করে যাচ্ছেন। তারেক রহমান হতাশটা কিন্তু অন্য দল জামাত ইসলাম হতাশ।